যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, 18 জনের মরদেহ উদ্ধার, হতাহতদের সন্ধানে চলছে অভিযান। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময়ের প্রস্তুতি, জড়ো হচ্ছেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। শেখ হাসিনার কাছে গুম ছিল খেলা, ক্রসফায়ার হলো আনন্দের, মন্তব্য রিজভীর। আওয়ামী লীগ নেতাদের বিচারের অপেক্ষায় জাতি। আওয়ামী লুটেরা, আওয়ামী চোর, আওয়ামী টাকা পাচারকারী, আওয়ামী গুন্ডা, আওয়ামী বদমাশ, এদের সাম্য ছিল। এরা কি করে লুটের টাকা ভাগ করে নেবে, এইটা নিয়েই ছিল তাদের সমস্ত কাজ। গণহত্যার অপরাধ তদন্ত ও প্রমাণ পরীক্ষার 2টি আবেদন মঞ্জুর। আবুল হাসান ও তানজিলের বিরুদ্ধে 6 এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ। কেরানীগঞ্জের মিলেনিয়াম সিটির অবৈধ দখল উচ্ছেদ রাজুকের, ড্যাপের বাইরে কোনো অবকাঠামো করতে না দেওয়ার ঘোষণা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর এ পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে রিগান জাতীয় বিমানবন্দরের কাছে 64 আরোহী নিয়ে পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি, আর হেলিকপ্টারটিতে 3 সেনা ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও জানাচ্ছেন আফরিন মৌ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী উড়োজাহাজ নদীতে বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 9টার দিকে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে 33-এ অবতরণের সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। প্রশিক্ষণ হেলিকপ্টারটিতে 3 সেনা ছিল বলে জানা গেছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, যাত্রী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 5342 উড়োজাহাজটি। সংঘর্ষের সময় বিমানটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। এরই মধ্যে নৌকা নিয়েও অভিযান চালানো হচ্ছে। বিমানবন্দর এলাকার আইন প্রয়োগকারী সব সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ উদ্ধারের খবরও দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রিগান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে, যা শুক্রবার সকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়। ভয়াবহ এই দুর্ঘটনার পর তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিলে এই তদন্ত পরিচালনা করছে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আমেরিকান এয়ারলাইন্সের সিইও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ডিসিতে এই দুর্ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করছেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, হামাস মুক্তি দিচ্ছে জিম্মিদের। আমরা সরাসরি চলে যাচ্ছি আল জাজিরার সৌজন্যে। It's symbolic, the location of where this is happening. Jabalia refugee camp was one of the worst hit areas in the whole of the Gaza Strip during this 15-month-long campaign by the Israeli forces, hitting and targeting not only homes but Palestinians, where the death toll is still rising. Nearly 50,000 people, rising because more bodies are still being discovered under the rubble that's been very difficult to remove because of the lack of equipment, lack of food, lack of basics. And as you can see, the destruction, a result of that ongoing Israeli campaign. If we look at these live pictures there, in exchange for the Israeli captives, 110 Palestinian prisoners are expected to also be released. We saw some of those captives being released last Saturday. We also saw one captive released a few days ago. This is being done in stages, and it's all part of a ceasefire agreement, the second ceasefire agreement deal that was signed and approved
both by the Israeli side as well as Hamas, including mediators from not only the former US administration under Joe Biden, but also the current administration under Donald Trump, as well as difficulty throughout all of these months to even get the ceasefire going. We had the Qatari mediators and a lot of diplomatic shuttling between the US, Qatar, Israel, Egypt as well included. Now, some of those Palestinian prisoners that will be released, we're expecting them to be released, will be released, and some will be returning to their homes, not just in the Gaza Strip potentially, but also occupied West Bank, as well as deportations. It's still not clear how many or where to. But let's go now live to Tara Abu Azoum, who's joining us live from Khan Yunis, that's in southern Gaza. Earlier I was speaking to you, Tara, and you were explaining where you are. I can see there's a lot more people around you, a lot more of a bigger crowd, Palestinians gathered where you are. Yes, that's right, Sarah. More people are coming to the location of the potential release of the Israeli captives. As you can see right now in the frame, thousands of civilians, children, women, elderly people came here in order to witness the release of the Israeli captives that will take place in the city of Khan Yunis in front of the house of Hamas's political bureau chief Yahya Sinwar, which দর্শক, গাজার আলোচিত জাবালিয়া শরণার্থী শিবির থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। কাল শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে আসতে শুরু করেছে দেশ বিদেশের মুসল্লিরা। বাকি প্রস্তুতি শেষ করে বিকেলেই শুরু হচ্ছে ইজতেমার আনুষ্ঠানিকতা। মুসল্লিদের নিরাপত্তা স্বেচ্ছাসেবকদের সঙ্গে আছেন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সহকর্মী নজরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন আপনপু। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আহ্বায়নের মাধ্যমে শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ভোর থেকেই টঙ্গীর তুরাগ তীরে দূর দূরান্ত থেকে জমায়েত হতে থাকেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল। খিত্তায় ভাগ হয়ে সকাল থেকেই বিভিন্ন প্রস্তুতিমূলক আলোচনায় পার করছেন সময়। প্রায় 10,000 সাথী আমাদের বিভিন্ন খিত্তা এবং ময়দানের ভিতরে যে সমস্ত রাস্তাগুলো আছে এখানে সুন্নত হিসাবে পাহারার আমলে আছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওনারা যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের সাথ দিচ্ছেন। তো বিশ্ব ইজতেমার মধ্যে যেন প্রতিটা মানুষের ঘরে ঘরে যেন ইসলাম পৌঁছে যায়। यहाँ की जो बंदोबस्त है बहुत अच्छा बंदोबस्त है। यहाँ की जो ये लोग जो मेहमान हमें और ये लोग जो हमें सेवा कर रहे हैं इसमें हम बहुत खुश है। এসছি বিশ্ব ইজতেমা, আমি কম বেশি প্রায় প্রত্যেক বছরে আসি এখানে। এখানকার পরিষেবা অসাধারণ। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিদেশ থেকেও আসছেন তাবলিগের অনুসারীরা। নির্বিঘ্নে ইজতেমা পালনে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ময়দান ও আশপাশে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 7,000 সদস্য রয়েছে। 10,000 স্বেচ্ছাসেবীও। চেকপোস্ট ও ওয়াচ টাওয়ার সহ 335টি ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি ড্রোন ক্যামেরাতেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আকাশপথে হেলিকপ্টার টহল ও নদীতে স্পিডবোটে নিশ্চিত করা হবে নিরাপত্তা। ইজতেমার যে মুরব্বীরা আছে তাদেরও একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাদের সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করেছি। আশা করি ইজতেমাকে কেন্দ্র করে কোনো অঘটন হবে না ইনশাল্লাহ। আমরা সকলে সতর্ক আছি। এবারের ইজতেমা আয়োজন হচ্ছে 3 পর্বে। প্রথম পর্ব শেষ হবে 2 ফেব্রুয়ারি, আর দ্বিতীয় পর্ব 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি হবে আখিরি মোনাজাত। এই 2 পর্ব আয়োজন করছে শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা, আর 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে সাদপন্থীদের ইজতেমা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইজতেমার সর্বশেষ খবর জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এ পর্যন্ত মুসল্লি সমাগম কেমন দেখছেন? নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে আজ কিন্তু বাদ মাগরিবের পর থেকে দিল্লির মাওলানা ইব্রাহিম দেওলার আহ্বায়নের মধ্যে দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। তো এটি নিয়েই কিন্তু ইজতেমার মধ্যে ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে
আপনার 41টি জেলা থেকে, অর্থাৎ এখানে কিন্তু মাঠে কিন্তু মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এবং সম্পূর্ণ খিত্তায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মুসল্লিরা অবস্থান নিয়েছেন এবং তাদের বিভিন্ন জায়গায় ঢাকা থেকে কিন্তু ঢাকা সহ কিন্তু 41টি জেলা থেকে কিন্তু এখানে এই মুসল্লিরা এখানে অবস্থান নিয়েছেন এবং আশপাশের এলাকাতেও আমরা দেখেছি সড়ক এবং মহাসড়কগুলোতে কিন্তু মুসল্লিদের আমরা দেখতে পেয়েছি যে এখানে তারা পলিথিন টানিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আপনারা জানেন এই ইজতেমাকে ঘিরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি রাখা হয়েছে এবং আপনারা জানেন যে এই ইজতেমাকে ঘিরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা তৈরি করা হয়েছে এবং পোশাকে এবং সাদা পোশাকে ইজতেমা ময়দানকে কিন্তু ঘিরে ফেলেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা জানেন যে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে বিভিন্নভাবে সিসিটিভির মাধ্যমে কিন্তু প্রত্যেকটি মানুষকে গতিবিধি ফলো করা হচ্ছে। এছাড়া পোশাক এবং সাদা পোশাকও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী এবং আকাশপথেও কিন্তু আপনার হেলিকপ্টার কালকে থেকে নজরদারি বাড়াবেন এবং এছাড়া কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন ইজতেমাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলার মোট কথা বলতে গেলে নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে ফেলা হয়েছে এবং আপনারা জানেন যে 41টি জেলার যে মুসল্লিরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন ইজতেমা ময়দানে এবং আশপাশের অবস্থান আজকে বাদ মাগরিবের পর থেকে কিন্তু ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু এবং আপনারা জানেন যে বাহিরের যারা মেহমান বিদেশ থেকেও কিন্তু অনেক মেহমান ইতিমধ্যে কিন্তু অবস্থান নিয়েছেন ময়দান এলাকায়। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমার ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নজরুল ইসলাম। শেখ হাসিনার কাছে গুম ছিল খেলা, ক্রসফায়ার হলো আনন্দের, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণহত্যার অভিযোগে দেশের মানুষ আওয়ামী লীগের বিচারের অপেক্ষা করছে বলেও দাবি তার। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশা চালক মামুনকে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। শেখ হাসিনার সন্তানদের নাম সর্বস্ব প্রতিষ্ঠানের উদাহরণ টেনে রিজভী বলেন, একজন প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন তার সন্তানদেরও প্রতারক বানায়। নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারেক রহমান ন্যায়নীতির প্রতীক হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লুটেরা, আওয়ামী চোর, আওয়ামী টাকা পাচারকারী, আওয়ামী গুন্ডা, আওয়ামী বদমাশ এদের সাম্য ছিল। এরা কি করে লুটের টাকা ভাগ করে নিবে এইটা নিয়েই ছিল তাদের সমস্ত কাজ। কিন্তু সেই সমাজ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সমাজ, ইনসাফের সমাজ, যেখানে ন্যায় বিচার নিশ্চিত হয়, ইনসাফ নিশ্চিত হয়, সেটাই হচ্ছে ন্যায় বিচার ভিত্তিক সমাজ। তারই আমরা বৈশিষ্ট্য দেখছি। জনাব তারেক রহমান আজকে প্রায় ৫-৬ হাজার মাইল দূর থেকে তিনি সেই নির্দেশনা দিয়ে সেই কাজগুলো করাচ্ছেন। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত প্রসিকিউশনকে বলেছেন, আসামিদের গ্রেফতারে যাদের গাফলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত ১০৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ৩৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। প্রসিকিউশনের এমন তথ্যে সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন আদালত। বলেন, ট্রাইব্যুনাল তামাশা করতে বসেনি। বৃহস্পতিবার গণহত্যায় অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এদিন গেল ১৯ জুলাই কলেজ শিক্ষার্থী তাইম হত্যা মামলার ২ আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আগামী ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দিতে সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আপনাদের নলেজে আছে এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গায় এই জায়গার ঘটনাটা ঘটেছে। ঘটনাটা যখন বলবো তখন আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কার গ্রেপ্তারি পরোয়ানা আমরা চেয়েছি বা চাইতে পারি। কাজী এটা গোপনীয়তার স্বার্থে এটা আমরা আপনাদেরকে বলছি না। চাকরি ফিরে পাওয়ার দাবিতে আবারও রাজপথে নেমেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। দুপুরে সচিবালয় সংলগ্ন
শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। ভুক্তভোগীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারান তারা। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি করেন তারা। বলেন, কাজ না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চাকরিচ্যুতরা। বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় রায় পিছিয়েছে। 17 ফেব্রুয়ারি রায়ের নতুন দিন ধার্য করেছেন ঢাকার 4 নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালত। রায় প্রস্তুত না হওয়ায় নতুন দিন ধার্য করার কথা জানান দুদকের কৌশলী মীর আহমেদ আলী সালাম। এদিন জি.কে. শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়, তবে তার মা আয়েশা আক্তার পলাতক আছেন। গেল 22 জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য 30 জানুয়ারি দিন ঠিক করেছিলেন। শামীম ও তার মায়ের বিরুদ্ধে 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2019 সালের 21 অক্টোবর মামলা করে দুদক। ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ আইন, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, গণমাধ্যম নীতিমালা বিষয়ে সিএসসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। 2 সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছে ইইউ প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে প্রবাসী ভোটারদের ভোটের ব্যবস্থা, ভোটারদের ভেতর আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে কমিশনকে সহায়তা করবেন তারা। ইইউ প্রতিনিধি মাইকেল লিডর বলেন, বাংলাদেশের মানুষ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে ইসিকে সহায়তা করবেন তারা। We had the opportunity to speak to election officers at the Upazila district, regional and national level, and we had very interesting conversations until now. We have been here for 2 weeks. We will be leaving the country by the end of this week, and we will be very happy to continue conversations with the national institutions as well as civil society in Bangladesh. আমরা আমাদের কাছে আমাদের বিদেশে যারা আছেন ডায়াসপোরা, যারা প্রবাসী ভোটার, তাদেরকে কি করে আমরা ভোট ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে আমরা বলেছি যে তাদের জন্য পরামর্শ বা যদি কোনো মডেল থাকে আমাদের কাছে শেয়ার করতে। কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় মিলেনিয়াম সিটির অবৈধ দখল খাল উচ্ছেদে অভিযান পরিচালনা করছে রাজুক। বৃহস্পতিবার সকালে সংস্থাটির প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে খালের অবৈধভাবে দখল হওয়া অংশ উদ্ধার শুরু হয়। তারা বলেন, ট্যাপের বাইরে যে কোনো অবকাঠামো তৈরি করলে সেগুলো ভেঙে দেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। হাইড্রোলিক এক্সকাভেটর ড্রিলে ভাঙা হচ্ছে নির্মাণাধীন 5তলা ভবন। কেরানীগঞ্জের ঘাটারচর মিলেনিয়াম সিটির ভিতরে নির্মিত ভবনের অবৈধ অংশ ভাঙতে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাজধানীর আশপাশে সরকারের বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ নকশার বাইরে সরকারি খাল, জলাশয়, কৃষিজমি ভরাট করে এসব ভবন নির্মাণ হয় বলে জানায় রাজুক। গেল বছর 22 জানুয়ারি টোটাল খালের বড় অংশ দখল করে নির্মিত মিলেনিয়াম সিটির অবৈধ অংশ উদ্ধারে নির্দেশ দেয় হাইকোর্ট। 1 বছর পর গত 22 জানুয়ারি উদ্ধার অভিযানে গেলে হামলা করে মিলেনিয়াম সিটির দুর্বৃত্তরা। এতে আহত হয় রাজুক কর্মকর্তা সহ কয়েকজন গণমাধ্যম কর্মীও। তবে রাজুকের বৃহস্পতিবারের অভিযানে পুলিশ, র্যাবের যৌথ বাহিনী বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। এদিন নির্মাণাধীন ভবনের পাশাপাশি খালের উপর নির্মিত রাস্তাও ভেঙে দেয় রাজুক। মিলেনিয়াম সিটির প্রায় 9 একর জায়গা ড্যাপ নকশায় জলাশয় হিসেবে চিহ্নিত বলে জানান রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ। এটা 9 একর জায়গা, সেটা সিএস সেক্টরে এটা সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত ছিল এবং সেই আলোকে এটা বিশদ অঞ্চল পরিকল্পনা যে মহাপরিকল্পনা রাজুক তৈরি করেছে সেটাকে এখানে জলাশয় হিসেবে চিহ্নিত আছে। এ সময় জলাশয় ও কৃষি জমিতে কোনো অবকাঠামো নির্মাণ না করতে আহ্বান জানান রাজুকের এই কর্মকর্তা। যারা জলাশয় ভরাট করবে সরকারি সম্পত্তিকে সেখানে ভরাট করে
এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। এবং আজকে সেজন্য সকল যৌথ বাহিনীর নেতৃত্বে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আপনাদের সহযোগিতায় সেখানে উচ্ছেদ কার্যক্রম করেছি। ড্যাপের পরিকল্পনার বাইরে যে কোনো স্থাপনা অবৈধ হিসেবে চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের একটা চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে অভিযান করেছিলাম, তারই অংশ হিসেবে আজকে অভিযান চলছে। আমাদের এটা নিয়মিত অভিযান পরিকল্পনা। উদ্ধার হওয়া জায়গায় খুব দ্রুত সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান কর্মকর্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।